দ্রুত এগিয়ে চলছে পদ্মা সেতুতে স্প্যান বসানোর কাজ। মাত্র ২০ দিনে বসেছে ৪টি। আজ ৩৫তম স্প্যান যোগ করায় দৃশ্যমান ৫ কিলোমিটার সেতু। আমরা যেহেতু সময়টা আমাদের অলরেডি ডিলে হয়ে গেছে, আর কিভাবে সময় কমানো যায় সেই লক্ষ্যেই আমরা চেষ্টা করে যাচ্ছি যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, এবং সব যেহেতু রেডি, আগে অনেক সময় অনেক কিছু রেডি থাকতো না, সেই জন্য টাইমটা কমে আসছে। বাকি মাত্র ১ কিলোমিটারেরও কম, প্রত্যাশায় পদ্মা পাড়ের মানুষ। যখন স্পেন উঠাইলে মনে করেন দেখতে ভালো লাগে, দেখার জন্য বিশেষ করে আসি আর কি। এখন যদি পদ্মা ব্রিজ হয়ে যায়, দেখা গেছে এই মালটা সরাসরি ঢাকা চলে আসবে। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নিজ এলাকার দুস্থ মানুষের পাশে বিত্তবানরা দাঁড়ালে থাকবে না দারিদ্র্য, বললেন প্রধানমন্ত্রী। মুজিব বর্ষে ঘর হারা মানুষের হাতে তুলে দেয়া হলো চাবি। ওসিরা অভিযোগ না শুনলে সরাসরি ডিএমপি কার্যালয়ে যাওয়ার আহ্বান কমিশনারের। গণমাধ্যমে পুলিশের সমালোচনার সাধুবাদ জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। দ্রুত গতিতে এগিয়ে চলছে পদ্মা সেতুতে স্প্যান বসানোর কাজ। মাত্র ২০ দিনে বসেছে ৪টি স্প্যান। আজও মাছ নদীতে ৮ ও ৯ নম্বর পিলারের ওপর ৩৫তম স্প্যান যোগ করার মধ্য দিয়ে দৃশ্যমান ৫ কিলোমিটার সেতু। বাকি রইল আর ১ কিলোমিটারেরও কম। সব পিলার ও স্প্যান প্রস্তুত থাকায় এখন দ্রুততম সময়ের মধ্যে স্প্যান যোগ করা সম্ভব হচ্ছে বলে জানান প্রকল্প পরিচালক। ডিসেম্বরের মধ্যে ৬.১৫ কিলোমিটারের পুরো সেতু দাঁড়ানোর আশা। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। স্পেন উঠার দিনগুলোতে মোহাম্মদ জাকিরের মতো অনেকে পদ্মার পাড়ে ভিড় করেন, সকাল থেকে অপেক্ষা করেন। এই সেতুর পেছনে তার বসত বাড়ি গেছে। এই নদীতে তিনি মাছ ধরে জীবিকা নির্বাহ করেন, তাই পদ্মা সেতুটা তার কাছে অনেক কিছু। ঘর বাড়ি তো আপনার একবার করে নিচ্ছে। যখন স্পেন উঠাইলে মনে করেন দেখতে ভালো লাগে, দেখার জন্য বিশেষ করে আসি আর কি। আমি প্রাণ ভরে দেখি আর কি পদ্মা সেতুটা। এটা আমার স্বপ্নের একটা সেতু। চোখের সামনে কাজ হচ্ছে, এটা আমরা দেখতেছি। মানুষ কত কিছু বলতে পারে, বলুক, সমস্যা কি। যে স্পেন উঠা দেখতে তার আশা। মাওর ইয়ার্ড থেকে শনিবার সকাল 9:30টায় সেটি নিয়ে রওনা দেয় ভাসমান ক্রেন। নদীতে হঠাৎ পানির উচ্চতা কমে যাওয়ায় আগের দিন শুক্রবারে বসানোর পরিকল্পনা থাকলেও সম্ভব হয়নি। তবে যে পথ দিয়ে ক্রেনটি মাছ নদীতে নিয়ে যাওয়া হবে সেই পথে ড্রেজিং করে বালি সরিয়ে রাখায় দ্রুত গতিতে এগিয়ে যায় গন্তব্যের দিকে। ঘণ্টাখানেকের মধ্যে পিলারের কাছে নিয়ে যাওয়া গেলেও আবারও বাদ সাধে পিলারের গোড়ায় জমে থাকা পলি। আরও ৪ ঘণ্টা পর ট্রেনটি নোঙর করা শেষে সামনের দিকে এগিয়ে এনে বসে দেওয়া হয় ৮ ও ৯ নম্বর পিলারের উপর। সর্বনিম্ন ৬ দিনে আগের স্পেনটি বসানোর পর এটিও বসলো একই সময়ে। যেহেতু সময়টা আমাদের অলরেডি ডিলে হয়ে গেছে, আর কিভাবে সময় কমানো যায় সেই লক্ষ্যেই আমরা চেষ্টা করে যাচ্ছি যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, এবং সব যেহেতু রেডি, আগে অনেক সময় অনেক কিছু রেডি থাকতো না, সেই জন্য টাইমটা কমে আসছে। মাওপ্রান্তে এখন দৃশ্যমান প্রায় ১ কিলোমিটার সেতু। আর ৪টি স্প্যান বসানো হলে মাওপ্রান্তের সাথে সংযোগ ঘটবে জাজিরা প্রান্তের। এর আগে সর্বোচ্চ ৩টি বসানো হলো এই প্রথম ১ মাসে ৪টি স্প্যান বসানোর রেকর্ড হলো পদ্মা সেতুতে। এই সাফল্য থেকে নভেম্বর মাসেও ৪টি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে, যার প্রথমটি বসানো হবে ৪ নভেম্বর সেতুর ২ ও ৩ নম্বর পিলারে। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। বিত্তবানদের নিজ এলাকার দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবাই তার পাশের মানুষটির সহযোগিতায় এগিয়ে এলে দেশে দারিদ্র্য থাকবে না। মুজিব বর্ষ উপলক্ষে গৃহহীন মানুষকে ঘর উপহার দেওয়ার কর্মসূচির উদ্বোধন করে একথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে গৃহহীন ১৬০ পরিবারকে ঘর হস্তান্তর করেন সরকারের ৮০ জন সচিব। খড়ের গাদা, দুটো গবাদি পশু কিংবা ছোট্ট উঠানে সবজি মাচাং, যার পাশেই মাথা গোজার ঠাই।
সরকারের প্রতিশ্রুতি কোনো মানুষ গৃহহীন থাকবে না। হিসেব মতে 1997 সাল থেকে চলতি বছর পর্যন্ত 3 লাখেরও বেশি ভূমিহীন গৃহহীন সুবিধা পেয়েছে আশ্রয়ণ প্রকল্পে। চলছে গরিব মানুষকে সচ্ছল জীবনে ফিরিয়ে আনার এ প্রকল্পের দ্বিতীয় ধাপের কাজ। মুজিব বর্ষ উপলক্ষে এবার ঘরহারাদের ঘর উপহার দেওয়ার কর্মসূচি নিলেন সরকারের সচিবরা। নিজস্ব অর্থায়নে 80 জন সচিব নিজ নিজ এলাকায় ভূমিহীনদের জন্য নির্মাণ করে দিলেন 160টি বাড়ি। এর চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি বলেন, এভাবে সবাই এগিয়ে এলে দেশে দারিদ্র্য থাকবে না। যারা আমাদের বিত্তশালী নিজ নিজ এলাকায় প্রত্যেকেই যদি অন্তত কিছু দুস্থ পরিবারের দিকে ফিরে তাকায়, ঘর না একটু ঘর করে দিল, তাদের কিছু কাজের ব্যবস্থা করে দিল, তাদের একটু সহযোগিতা করলো, শুধু নিজে ভালো থাকবো, নিজে সুন্দর থাকবো, নিজে আরাম আয়েসে থাকবো, আর আমার দেশের মানুষ, আমার এলাকার মানুষ তারা কষ্টে থাকবে, এটা তো মানবতা না, এটা তো হয় না। প্রধানমন্ত্রী 75 পরবর্তী সরকারের সমালোচনা করেন। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে তার সরকারের নিরলস অগ্রযাত্রা অব্যাহত থাকবে উল্লেখ করেন তিনি। এই দেশের মানুষের জন্যই তো আমার মা জীবন দিয়ে গেছেন, বাবা জীবন দিয়েছেন, ভাইয়েরা জীবন দিয়েছেন, আমার বাবা সারাটা জীবন কষ্ট স্বীকার করেছেন। কাজে আমি যদি একটু কিছু করে যেতে পারি মানুষের জন্য, এটাই আমার জীবনের সার্থকতা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আগে আবারও দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের মানুষের জন্য করতে পারলাম। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। এলাকার ওসি ডিসিদের বলার পরও অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা না নিলে ভুক্তভোগীদের সরাসরি ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কার্যালয়ে আসার আহ্বান জানিয়েছেন কমিশনার। সকালে রাজারবাগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে দূরত্ব কমে আসবে বলেও জানান তিনি। মুজিব বর্ষের মূল মন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র। এই স্লোগানে শনিবার রাজারবাগে কমিউনিটি পুলিশিং ডে 2020 আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, পুলিশের ভালো কাজে সবার আগে এগিয়ে আসার পাশাপাশি অসাধু সদস্যদের বিরুদ্ধে পুলিশ সদস্যদেরই সবার আগে প্রতিবাদ জানাতে হবে। এছাড়া যে কোনো অভিযোগের বিষয়ে সব সময় সবার জন্য তার দরজা উন্মুক্ত বলেও জানান ডিএমপি কমিশনার। এলাকার যে কোনো সমস্যা নিয়ে আপনি আপনার এলাকার যে পুলিশ অফিসার আছে তার সাথে কথা বলেন, না হলে ডিসির সাথে বলেন। ডিসিও যদি আপনাকে সাহায্য না করে, আমার দোয়ার কিন্তু খোলা আছে। প্রয়োজন বোধে আপনাদের সাথে নিয়ে আপনাদের এলাকায় যাব, আপনাদের নিয়ে একসাথে কাজ করব। পুলিশ যাতে জবাবদিহিতামূলক পুলিশ হয়, সেটার জন্য আমাদের যার যেখান থেকে যতটুক ভূমিকা রাখার সুযোগ আছে আমরা সে ভূমিকাটা রাখি। গণমাধ্যমে পুলিশের সমালোচনা করাকে ইতিবাচক আখ্যায়িত করে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, এর মাধ্যমে অসাধুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহজ হয়। অপরাধ কমিউনিটির মধ্যে সংগঠিত হতে পারে, পুলিশ কমিউনিটির মধ্যেও সংগঠিত হয়। সেগুলো জাতীয় পত্রপত্রিকায় আসার গুরুত্বও আছে, কেননা সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারবো সেগুলো এড়ানোর, সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারবো পুলিশ ব্যবস্থাপনায়। কমিউনিটি পুলিশের মাধ্যমে সমাজে অপরাধ সংগঠিত হওয়ার আগেই তা থামানো সম্ভব বলেও জানান তারা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে 24 ঘন্টায় 18 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1320 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,07,684 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা হয়েছে 11,532 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 23,36,262 জনের। গত 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 1,320 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 4,07,684 জন। 24 ঘন্টায় মারা গেছেন 18 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,923 জন। করোনা থেকে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,442 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,24,145 জন। ক্যাম্পাস বহিরাগত মুক্ত করতে হঠাৎ করেই তৎপর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বাড়ানো হয়েছে নিরাপত্তা। যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন এর কোনো কারণ বলতে রাজি নয়, তবে পুলিশ বলছে বহিরাগতদের মাধ্যমে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেজন্য এমন ব্যবস্থা। ইকরাম হোসাইনের রিপোর্ট।
বহিরাগতদের ক্যাম্পাস থেকে চলে যেতে বলছে প্রক্টোরিয়াল টিমের সদস্যরা। সরে যেতে বলা হচ্ছে হকার এবং বাইরের গাড়িকেও। অন্য সময় এমনটা দেখা যেত সন্ধ্যার পর, এখন ক্যাম্পাসে ভিন্ন চিত্র। বহিরাগত কোনো লোক আমরা এলাও করতেছি না, যাদেরকে আমরা পেতেছি সবাইকে আমরা বলতেছি ক্যাম্পাসের বাইরে চলে যান। গেল কদিন ধরে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার করা হয়। কি কারণে নিরাপত্তার কড়াকড়ি আর বহিরামুক্ত করার চেষ্টা তা নিয়ে মুখ খুলতে রাজি নয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তা ব্যক্তিরা। তবে কয়েকটি গণমাধ্যমের খবর ক্যাম্পাস অস্থিতিশীল করার ষড়যন্ত্র হচ্ছে বলে তথ্য পেয়েছে গোয়েন্দারা। বহিরাগত কিছু লোকজনের আনাগোনা ক্যাম্পাসে বেড়েছে, এইটাকেই আমরা থ্রেট মনে করে প্রক্টোরিয়াল টিম তাদের সাথে যৌথভাবে আমাদের সিকিউরিটি একটু বাড়ানো হয়েছে। বুধবার কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছন থেকে একটি নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ। ক্যাম্পাসে ছিনতাই ও চুরির ঘটনাও ঘটছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বলছেন, হল বন্ধ থাকায় ক্যাম্পাস এখন বহিরাগতদের নিয়ন্ত্রণে। বহিরাগত মুক্ত করতে প্রশাসনের আরও কঠোর হওয়া উচিত। 2-1 বছর আগে হুমকি এসেছে যে ক্যাম্পাসগুলোতে মানে একটা অস্থিরতা তৈরি করা গেলে হয়তো রাজনৈতিক পট পরিবর্তনের একটা প্রেক্ষাপট তৈরি হতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু সকলের একটি নজর থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি। ক্যাম্পাসে এখন স্টুডেন্ট নাই, তারা যে কোনো অপকর্ম করে এখন পার পেয়ে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের যে একটা বৈশিষ্ট্য আছে, যেখানে কোনো মানে দুর্ঘটনা বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না, আমরা সেটাই চাই। অনলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস হচ্ছে, তবে হল খোলা ও পরীক্ষা নেওয়ার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। কৃষকের কাছ থেকে 26 টাকা কেজিতে আমন সংগ্রহে দর বেঁধে দিয়েছে সরকার। এদিকে মৌসুমের শুরুতেই 28 থেকে 30 টাকা কেজি দরে ধান বেচা কেনা চলছে নওগাঁর হাটগুলোতে। বাজার দর বেশি থাকায় গত বড় মৌসুমের মতো এবারও সরকারি গুদামে ধান দিতে আগ্রহী নন কৃষক। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। আগাম জাতের রোপা আমন ধান কৃষকরা কাটতে শুরু করেছেন নওগাঁর মাঠগুলোতে। কেটে তোলা ধান বিক্রির জন্য হাটে তুলছেন অনেকেই। মৌসুমের শুরুতেই এসব ধান 1050 থেকে 1070 টাকা দরে বেচা কেনা চলছে প্রান্তিক হাটে। চলতি আমন মৌসুমে কৃষকের কাছ থেকে সরকার 1040 টাকা মন দরে ধান কেনার ঘোষণা দিয়েছে, কিন্তু কৃষকরা বলছেন হাটে দর বেশি থাকায় সরকারি গুদামে ধান দিতে আগ্রহী নন তারা। গুদামে গেলেও হয়তো ওই দাম পাবো বা অথবা কমও দিবে, 40 টাকা প্রতি 1040 টাকা, আর এখানে তো বেশি দাম পাচ্ছি, কাজে এখানে দিবে। কাটারি জাতের ধান 1200 টাকা, নাজির 1100 টাকা, নতুন পারিজা 1080 টাকা, 28 1100 টাকা, মামুন স্বর্ণা 1080 টাকা মন। ব্যবসায়ীরা বলছেন সরকারের বেঁধে দেওয়া দরে ধান কেনা শুরু হলে বর্তমান বাজারে কৃষকরা ক্ষতির মুখে পড়বে। এই দামে আমরা যদি কিনে চাল করে গোডাউনে আমরা দিতে যাই, তাহলে প্রতি কেজিতে আমাদের 5 থেকে 60 টাকা আমাদের লস খেতে হবে। ধান ও চাল সংগ্রহে সরকারি দরকে বাজারের সাথে অসামঞ্জস্যপূর্ণ বলছেন চালকল সমিতির নেতা। রেট ডিক্লারেশন হয়েছে, সেখানে ধানের মূল্য 26 টাকা রাখা হয়েছে, চালের মূল্য 37 টাকা নির্ধারিত হয়েছে। এটি অসামঞ্জস্যপূর্ণ বাজার। জেলা খাদ্য বিভাগ জানায়, গেল বুড়ো মৌসুমে কৃষকের কাছ থেকে 26 টাকা কেজিতে 32,340 মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রার বিপরীতে মাত্র 4,300 মেট্রিক টন সংগ্রহ হয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর বাকি মাত্র 2 দিন। দুই প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের যেন ঘুম হারাম। দুজনই শুক্রবার প্রচারণা চালিয়েছেন মধ্য পশ্চিমাঞ্চলের ঝুলন্ত অঙ্গরাজ্যগুলোতে। সেখানে পরস্পরের বিষোদ্গার করেছেন তারা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। হোয়াইট হাউস দখলে মরিয়া দুই প্রার্থীর প্রচারণা দেখে বোঝার উপায় নেই শুক্রবার একদিনেই যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন 1,01,461 জন, মারা গেছেন প্রায় 1000। এদিন ঝুলন্ত অঙ্গরাজ্যের ভোটারদের নজর কাড়তে মিশিগান, মিনেসোটা, উইসকনসিনে প্রচারণা চালিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সমাবেশগুলোতে তিনি জো বাইডেনকে নিয়ে কটাক্ষ করেন। They said, sir, you're tied in Wisconsin. You know, normally that means because we have like a hidden voter.
people that don't want to talk about it, they just go out and vote for Trump. I never knew. Should I be complimented by that? একই অঞ্চলে প্রচারণা চালান জো বাইডেনও। তিনি মিনেসোটা, উইসকনসিন ও আইওয়ায় সমাবেশ করেন। বলেন ট্রাম্প সবাইকে ধোঁকা দিচ্ছেন। বিশ্ববাসীর কাছে যুক্তরাষ্ট্রের মর্যাদা ক্ষুণ্ণ করেছেন রিপাবলিকানরা। ট্রাম্পের শাসনামলে 70,000 মার্কিন নাগরিক তাদের চাকরি হারিয়েছেন। তিনি মার্কিন অর্থনীতি ধ্বংস করেছেন। শুধুমাত্র তার অবহেলার জন্য লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। এদিকে শুক্রবার পর্যন্ত রেকর্ড 9 কোটিরও বেশি আগাম ভোট পড়েছে, যা মোট ভোটের 1/3-এরও অনেক বেশি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। বাফুফে নির্বাচন প্রসঙ্গ। সহসভাপতি পদের পুনর্নির্বাচনে জয়লাভ করলেন মহিউদ্দিন মহি। ৬৭ ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের মতো ফেডারেশনের গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হলেন তিনি। অপর প্রার্থী তাবিদ আওয়াল পেয়েছেন ৬৩ ভোট। পুনর্নির্বাচনে ভোট প্রদান করতে আসেন ১৩০ জন ডেলিগেট। সকাল থেকে উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্র হোটেল সোনারগাঁয়ে উপস্থিত হতে থাকেন তারা। ভোট গ্রহণ শুরু হয় বেলা 11:30টায়, চলে দুপুর 1টা পর্যন্ত। এরপর শুরু হয় ভোট গণনা। সেখানে তাবিদ আওয়ালকে 4 ভোটে হারিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ৪র্থ সহসভাপতি নির্বাচিত হন তিনি। সাকিব মাশরাফিদের পদাঙ্ক অনুসরণ করেই মানসিকতা পরিবর্তনের চেষ্টা করেছেন তাসকিন আহমেদ। লক্ষ্য নির্ধারণ করেছেন ঘন্টায় 150 কিলোমিটার গতিতে বোলিংয়ের। কোচদের পরামর্শে সেই অনুযায়ী ট্রেনিং প্ল্যানও সাজিয়েছেন এই পেসার। আমাদের যারাই সিনিয়ররা আছেন ব্যাট টাইমটাতে দেখেছি তারা প্রসেসটা অলওয়েজ ঠিক রাখতো, যে হার্ডওয়ার্ক, ডিসিপ্লিন, এগুলা ভাইয়াদেরকে দেখে ইন্সপায়ার হয়েছি। লকডাউনের সময় আমাকে 2 জন কোচ অনেক সহায়তা করেছে, খালেদ মাহমুদ সুজন স্যার এবং মাহবুব আলী জাকির স্যার। ছোট ছোট টেকনিক্যাল চেঞ্জেসগুলা টু বি অনেস্ট আমার এখন কাজে লাগতেছে। 148 আমার হাইয়েস্ট স্পিড ছিল, তো আমি চাই যাতে আমি অ্যাটলিস্ট 150-এ একবার হলেও বল করতে পারি। এই অনুযায়ী আমি আমার ট্রেনিং প্যাটার্ন সেট করেছি। এটার জন্য পার্সোনাল ট্রেনার, পার্সোনাল মাইন্ড ট্রেনার, নিউট্রিশনিস্ট, তারপরে স্যাররা হেল্প করছে। ওটিস গিবসন এখন যে দেখলেন, দেখে বলছে যে না, অল গুড। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দ্রুত এগিয়ে চলছে পদ্মা সেতুতে স্প্যান বসানোর কাজ। মাত্র 20 দিনে বসেছে 4টি। আজ 35তম স্প্যান যোগ করায় দৃশ্যমান 5.25 কিলোমিটার সেতু। প্রত্যাশায় পদ্মা পাড়ের মানুষ। নিজ এলাকার দুস্থ মানুষের পাশে বিত্তবানরা দাঁড়ালে থাকবে না দারিদ্র্য, বললেন প্রধানমন্ত্রী। মুজিব বর্ষে ঘর হারা মানুষের হাতে তুলে দেয়া হলো চাবি। এবং ওসিরা অভিযোগ না শুনলে সরাসরি ডিএমপি কার্যালয়ে যাওয়ার আহ্বান কমিশনারের। গণমাধ্যমে পুলিশের সমালোচনার সাধুবাদ জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এই ছিল সন্ধ্যার সময়ে, আর সঙ্গে থাকুন সময়ের।